ভারত ত্রিপুরার অঞ্চলে কারফিউ জারি করেছে। এখন ধরেন কোনোভাবে যদি কোনো মতন একটা ককটেলও যদি এই 500 গজের ভিতরে পড়ে, ইন্ডিয়ান বর্ডারের ভিতরে পড়ে, ইন্ডিয়া এরপরেই সার্জিক্যাল স্ট্রাইক লাগাবে। ইন্ডিয়া কিন্তু এর আগে করছে, কিন্তু 11টা জায়গায় সার্জিক্যাল স্ট্রাইক করছে বাংলাদেশে, স্বীকার করে নাই বাংলাদেশ। তার মধ্যে একটা ফেনীতে সেখানেও 17টা লাশ পাইছে, আর্মি স্বীকার করে নাই। এরপরে কুমিল্লাতে, যেখান থেকে পরে অস্ত্র উদ্ধার করছে, 11 জন ইন্ডিয়ান সেনাবাহিনী 11 জনকে তুলে নিয়ে গেছে আগেই। এগুলো সব পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোক ছিল, 2-3 জন বাংলাদেশি ছিল। না এইসব তথ্য তো আমাদের মিডিয়া বা আমাদের এদিকে তো আমাদের মিডিয়া তো দিবে না ভাই। আমাদের মিডিয়া কেন? আমাদের সরকার স্বীকার করতে হবে তো, বা আমাদের মিডিয়া কেন দিবে? আমাদের মিডিয়া দিবে না, বা ইন্ডিয়ান মিডিয়াও এগুলো বলে না। 2-একটা মিডিয়া বলছে, বাকি সবাই নিশ্চুপ। কারণ এইভাবে গোপন কাজ যখন হয় তখন বলে না তো। 2025-এর জুলাই আগস্টের দিকে সর্বপ্রথম কারফিউ জারি করলো সিলেট বর্ডার অঞ্চলে, সিলেটের সাইডে বর্ডার অঞ্চলে কারফিউ জারি করছে, সান্ধ্যকালীন কারফিউ, সন্ধ্যা 6টা থেকে রাতের সকাল 6টা পর্যন্ত। গতকাল জারি করছে আপনার হচ্ছে যে ত্রিপুরা, আসাম ত্রিপুরা ওই অঞ্চল 407 কিলোমিটার। এখন এইটা করছে কি আপনার ওই যে আপনার নোম্যান্স ল্যান্ড যেটা আছে, মানে জিরো বর্ডারের, আমাদের জিরো লাইন থেকে 500 গজ ভিতরে, মানে জিরো লাইন থেকে ইন্ডিয়ার ভিতরে আরো 500 গজ, এর ভিতরে পুরোটাতে কারফিউ জারি করে দিছে। তাই এই 500 গজের, ইন্ডিয়ার ভিতর থেকে 500 গজের ভিতরে কেউ আসবে না, এরা জানে। এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভেতরে 500 গজের ভেতরে ওরা কারফিউ জারি করছে সান্ধ্যকালীন, সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা। কারফিউ জারির মধ্যে হয়েছে যে চাইলেই গুলি করতে পারবে, এরা গুলি করে উড়ে দিতে পারবে। এইখানে ইন্ডিয়া যেটা বলছে সেটা বলছে যে পিসিআইএসএস আর ইউপিডিএফ, এই দুইটা সংগঠনের প্রচুর লোকজন নাকি এখন এই বর্ডার এরিয়া আছে, যে কোনো মধ্যে গ্যাঞ্জাম করতে পারবে। ইউপিডিএফ হচ্ছে যে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে সন্ত্রাসী গোষ্ঠী যেটা আছে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যেটা আছে এইটা। আর পিসিআইএস এটা ভারতের একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন, ছোট। এর মধ্যে আবার যে অনুপ চেটিয়া ফেটিয়া এরা আরো আছে না, এরা সব, এদেরকে তো আইনে আশ্রয় দিবে। বাংলাদেশ থেকেই বলা হয়েছে যে আমরা বিচ্ছিন্নতাবাদীদেরকে আইনে আশ্রয় দিব, এরা এখানে থাকবে, এদের দিয়ে আমরা 7 সিস্টার আক্রমণ করব। সুতরাং ইন্ডিয়া করলো কি, প্রথমে এই কারফিউটা জারি করে দিল, যে কারফিউ জারি করে রাখছে আমরা। এর তো ইন্টারন্যাশনালি দেখাচ্ছে আমাদের যে বক্তব্য দেশ থেকে আসতেছে, এইটা কিন্তু ওরা সুন্দরভাবে কোট করে ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গায় দেখাচ্ছে, দেখো এইভাবে হুমকি চলতেছে। কারণ আপনি একটা স্বাধীন দেশের বিরুদ্ধে হুমকি দিতে পারবেন না, আপনার এটা তো তাইলে আপনার যুদ্ধ লাগানোর মতো অবস্থা হয়ে যাচ্ছে। এটা তো ইন্ডিয়া স্বাধীন দেশ, বাংলাদেশ স্বাধীন দেশ। ইন্ডিয়া তো কখনো কয় নাই যে তোমাদের রংপুর, কক্সবাজার, চিটাগাং, বরিশাল আমরা ছিনাই নিয়ে যাবো, টুকরা করে দেবো, চিকেন নেক কাইটা দিব। এরা কিন্তু এটা কয় নাই। বাংলাদেশ থেকে বারবার বলা হচ্ছে চিকেন নেক আমরা ভাঙিয়ে দিব, আমরা তোমাদের দেশের ওপেন ডিক্লার, আমরা তোমাদের দেশের সন্ত্রাসীদেরকে নিয়ে আসব। আর এই জিনিসটা করাচ্ছে কারা? এইটা করে দিচ্ছে পুরাটা পাকিস্তানের ইন্টেলিজেন্স সার্ভিস। এদের কাজ হচ্ছে এখানে বাংলাদেশের ভিতরে এমন একটা, এই মোল্লা মৌলবীদেরকে এমন ভাবে এরা তৈরি করে দিছে, আপনারা খালি এগুলো বলতে থাকেন, এটা জ্ঞানজাম লাগায় রাখেন, ইন্ডিয়ার পুরো নজরটা যাতে এই দিকে থাকে। কোন দিকে? বাংলাদেশের দিকে থাকে। কারণ সবচেয়ে বেশি বর্ডারের সবচেয়ে বেশি অংশ এইখানে, এই জায়গায়। তাহলে ওদের জন্য সুবিধা হচ্ছে যে ওই যে ওদের আজাদ কাশ্মীর ফাশ্মীর। এটা আজকে আবার একটা জিনিস আপনি খেয়াল করছেন কিনা জানি না, এই 3-4 ঘন্টা আগে ওই যে আছে না আপনার হাসনাত আব্দুল্লাহদের পার্টিতে আরেকটা ছেলে আছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি, সম্ভবত, যেটা দাড়ি নাই, আরেকটা ছেলে, দাহিদ হাসনাত সার্জিস ছাড়া আরো 2 জন আছে, একটা তো একটু দাড়ি আছে, নাসিরউদ্দিন পাটোয়ারি। সে বলছে যে আজকে নাকি আজাদি র্যালি করছে। আজাদি র্যালিটা কি জিনিস ভাই? হোয়াট ইজ আজাদি র্যালি? আপনি যদি চিন্তা করেন সব পাকিস্তানি, মানে এই যে ইনকিলাব জিন্দাবাদ, এটা মানে আজাদি শব্দটার সাথেই তো আমরা পরিচিত না। হ্যাঁ, ইনকিলাব জিন্দাবাদ এটা পাকিস্তানি শব্দ, আজাদ কাশ্মীর এটা পাকিস্তানের, আজাদি চিল্লায় পাকিস্তানি, সবকিছুতে পাকিস্তানি একটা ভাবধারা আছে। তো পাকিস্তান তোমরা এত কিছু করো বা এত কিছু তোমরা যে আসো এখানে, এটা কি ইন্ডিয়ার এত বড় ইন্টেলিজেন্স সার্ভিস তারা কি জানে না? তারা কি বুঝে না? তারা ভালোই বুঝে। ইন্ডিয়ান ইন্টেলিজেন্স সার্ভিস
পাকিস্তানে থাইকা কোথায় কোথায় বোমা মারতে হবে সেটা ইন্ডিয়ারে বইলা দিছে ওই যে আপনার ইয়েতে সিঁদুর ওয়ানে ওনাদের ওই যে কি এয়ারবেস জানি এটা সর্ববৃহৎ এয়ারবেস কি জানি নাম এটার খানি পাকিস্তান এটা এয়ারবেস যেটা ধ্বংস করলো এতদিন স্বীকার করে নাই যে আমাদের এয়ারবেস ধ্বংস হয়েছে গত 4 দিন আগে স্বীকার করছে যে হ্যাঁ আমাদের এয়ারবেস ধ্বংস হয়েছে এটা ধ্বংস করছে নাকি একটা এসির একটা খোলস ছিল সেটার ভিতর দিয়ে ঢুকাই দিচ্ছে বোমা তো রকি আর বাংলাদেশ তো বাংলাদেশের বর্ডার তো একেবারে কাছে এরা কি জানে না ররও তো অনেক লোক আছে চায়নার লোকও আছে সব দেশের লোকই আছে বাংলাদেশে খবর তো আসে তো এখন দেখেন এই যে অবস্থা তো এখন এইটা এখন যা যা হইতে পারে বলে দেখেন আমরা গতকালকে আপনাদের বলছি যে পানি নিয়ে গ্যাঞ্জাম হবে খাদ্য নিয়ে হবে এখন এই যে কারফিউ আমাদের দেশের ওই বর্ডার অঞ্চলে বা অনেক জায়গায় একটা ভারী চোরা চালানো হয় কিন্তু রাতের বেলা ব্যাপক চোরা চালানো হয় চিনি আটা ময়দা তেল অমুক তমুক সব ঢুকে এইটা এখন বন্ধ করে দিবে টোটাল সিলটাপ সামনে আসতেছে রোজা এই রোজার ভিতরে আরো কি কি ফ্যাকরা বাজে দেখেন আবার এই কারফিউটা ফেব্রুয়ারির 28 তারিখের পরে সিদ্ধান্ত নিবে তারা তুলবে কিনা ফেব্রুয়ারির 28 তার মানে ইলেকশন 12 তারিখ এরপর আরো কি কি ঘটনা হবে সেটা জানতে হবে এর ভিতরে আইতেছে রোজা তার ভিতরে যদি এখন যে চাউল যে 50,000 মেট্রিক টন চাউলের কথা বলা হয়েছে সেটা আসবে কিনা জানে না এখনো সিদ্ধান্ত দেয় নাই এখন ইন্ডিয়ানরা আটা তার আলু পটল কাঁচামরিচ এগুলো দেয় কিনা সেটাও বিষয় আছে পানি তো ঝুলেই রয়েছে গঙ্গা চুক্তি তো আর হবে না এই মুহূর্তে এইটা ঝুলবে অনেকে হয়তো বলতে পারেন যে না ভাই এটা চুক্তি হয়ে যেতে কিন্তু আমি যা বললি রাশেদ হায়দার ভাই এখানে একটা প্রশ্ন করি কিছুদিন আগে কয়েক মাস মিয়ানমারের বেশ কয়েকটা জায়গায় ভারত বিচ্ছিন্নতাবাদী আছে বা তাদের ঘাঁটি আছে এই অজুহাতে কিন্তু হামলা করেছে ওরা সরকারিভাবে স্বীকার না করলেও এটা কিন্তু খবরে আসছে ব্যাপক এটা নিয়ে আলোচনা হয়েছে তো এই যে বিচ্ছিন্নতাবাদী দমনের জন্য অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ভারত মিয়ানমারে এই ধরনের একটা হামলা কিন্তু করেছিল ওরা সরকারিভাবে কিন্তু এটাকে স্বীকার করে নাই বা বলেও নাই ওরা চুপ ছিল এই পয়েন্টে ওরা চুপ ছিল এখন এই যে এই যেটা কি বলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি যেটা পিসিজেএসএস এর কথা বলছেন এবং ইউপিডিএফ এর কথা বলছেন এরাও কিন্তু ওই রকমেরই একটা সংগঠন বাংলাদেশের ভিতরে এই পার্বত্য অঞ্চলে এদের খুব যন্ত্রণা আছে হায়দার ভাই আমি মূলত বাংলাদেশ ভারত সীমান্তে যে কারফিউর বিষয়টা এটি কিন্তু আমার কাছে যেভাবে কারফিউটা দিচ্ছে এবং সেখানে যে কজটা বলা হচ্ছে যে কজ হচ্ছে ওখানে দুটো সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এই দুটো সংগঠন বিচ্ছিন্নতাবাদী এবং এদেরকেই ওরা জঙ্গি বা মিলিটেন্ট হিসেবে চিহ্নিত করে এই কারফিউটা দিয়েছে যে ওরা এদিকে অনুপ্রবেশ করবে আমি এখানে একটা ভয়ঙ্কর সিগন্যাল দেখি আমার সন্দেহ হয় আপনার কাছে কি মনে হয় যে এই যে ভারত কিছুদিন আগে এই যে মিয়ানমারে এই উলফার ঘাটিতে হামলা করলো যে ওইখানে বিচ্ছিন্নতাবাদী আছে আবার ওই যে পাকিস্তানে হামলা করলো পরে ওই যে পাহেলগাঁয়ে যে ঘটনাটা ঘটলো সেখানে অনেক মানুষকে হত্যা করা হলো তারপর সেই সূত্র ধরে তারা ওপারে হামলা করেছে সেই হামলাটা অনেক বড় পর্যায়ে চলে গেছে পরবর্তীতে এখন কি ভারত কি ওই ধরনের কোন প্ল্যান সেট এখানে করছে কিনা এই বিষয়টা আমাদের অ্যানালাইসিসে আছে কিনা বাংলাদেশ এই বিষয়টা নিয়ে ভাবে কিনা এই বিষয়গুলো একটু আলোচনা করতে চাই জান পিসিআইএসএস যেটা আছে এই সংগঠনের চেয়ে সবচেয়ে বেশি ক্ষতিকর যেটা সেটা হচ্ছে ইউপিডিএফ কিন্তু 3টা ভাগ ইউপিডিএফ আছে প্রসিদ্ধ গ্রুপ ইউপিডিএফ এর আছে গণতান্ত্রিক গ্রুপ এবং ইউপিডিএফ আছে সেনাবাহিনী নিয়ন্ত্রিত গ্রুপ এছাড়া আছে জেএসএস সন্তু লার্মা জেএসএস সংস্কারপন্থী এই গ্রুপ এরপর আছে কুকি চীন ভারতের কাছে যতটুকু নিউজ পাইছে ভারতের কাছে যতটুকু খবর আছে যেহেতু আমাদের সেনাবাহিনীর মধ্যে এখন মুক্তিযুদ্ধ বিরোধী গ্রুপটা সবচেয়ে বেশি শক্তিশালী
যেখানে সেনাবাহিনীর এখন টোটাল নিয়ন্ত্রণটা করতেছে আপনার পাকিস্তানপন্থী সেনাবাহিনী এবং গোলাম আজম পুত্র, যে কি জানি আজমির না আজমিরি আল্লাহ জানে, ওই যে গুম ছিল ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আমান আজমি। হ্যাঁ, আমান আজমি, সে তার বাড়িতে প্রতিদিন, আমি এর আগে আপনার এখানে বলছি, প্রতিদিন 2টা মিটিং হয় তার বাড়িতে হয় একটা দুপুর 1টা থেকে 2টার ভিতরে, আরেকটা মিটিং হচ্ছে যে পাকিস্তানি অ্যাম্বাসেডর যে আছে আপনার কি হায়দার জানি, হের বাসায় রাতে 8টার পরে। এবং যতটুকু জানতে পারছে এটা যে ইন্ডিয়ার কাছে নাকি এতটুকু খবর আছে যে আমাদের এই সেনা প্রধান তো সম্ভবত 31 তারিখে উনি অবসরে চলে যাবেন, এলপিআর যাবেন গা। ওনার পরে কে আসবে, ওনার পরে আসবেনটাকে, এখন ওনার পরে আসবেনটাকে কিন্তু পুরো সেনাবাহিনীকে নিয়ন্ত্রণই করতেছে গোলাম আজম পুত্র। এবং যে ইউপিডিএফ এর কথা বলা হচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করা, আবার সেনাবাহিনীর সাথে তাদের নিয়ন্ত্রণ, অস্ত্র শস্ত্র প্রশিক্ষণ ওই ইউডিএফ কে দেয় সেনাবাহিনী। একসময় সেনাবাহিনী এই ইউডিএফ কে কাজে লাগাইছিল আপনার পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী গ্রুপগুলোকে কিলিং মিশন চালানোর জন্য। মানে যেসব অঞ্চলে সেনাবাহিনী যেতে পারতো না সেখানে এই ইউপিডিএফ দিয়ে চালানো হইতো। এখন এই ইউপিডিএফ কে নাকি কাজে লাগাইতেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্ডিয়ার ভিতরে ঢুকানোর জন্য। সুতরাং ইন্ডিয়ার কাছে তো একটা খবর আছে এটা, সুতরাং সে এটা করবে। এবং এইটা করতে যাইয়া যেটা আপনি বলছেন, দেখেন যে কোনো মুহূর্তে হইতে পারে একটা ভুল সিদ্ধান্ত আমরা সার্জিক্যাল স্ট্রাইকের মুখে পড়তে পারি। কুমিল্লার যেটা সেটাতে দেখেন সেনাবাহিনী দিনের 8টা বাজে গেছে, যাইয়া ওনারা অস্ত্র গোলা বারুদ উদ্ধার করছে, কাউরে উদ্ধার করতে পারে নাই। হয়রাজ আমরা তার আগেই রাতেই জানি যে ইন্ডিয়া অলরেডি ওখানে অ্যাটাক করে নিয়ে যাচ্ছে লোকজন, লোকজন উঠাই নিয়ে যাচ্ছে পাইকাদেরকে। এখন আপনি যদি বলেন যে ভাই এটা তো হয় নাই, তাহলে ভাই এখন এই যে আপনার ওয়েস্টিন হোটেলে পরপর 3টা ঘটনা হইলো, আপনার সেন্ট মার্টিনে মারা গেল আমেরিকান এত বড় নেভি সিলের এত বড় কমান্ডার, আপনার ঢাকাতে মারা গেল, এই যে 17 জন ইন টোটাল গোয়েন্দা সংস্থার লোক মারা গেল, টার্কি আমেরিকা আর কি বলে আপনার পাইকা, এগুলো স্বীকার করবে কেউ? করবে না। আপনি একটা কথা আমারে বলেন, শুধু এই অল্প কয়েকদিন আগে একটা লোকেরও ধরা হয়েছিল, মনে আছে? যাকে যে বলছিল যে সে সিআইএ এর হয়ে কাজ করে, বাংলাদেশের ডিসিএসপিরা যারা নিজেদের গাড়ি দিয়ে দিছিল, সেই গাড়িতে ঘুরতেছিল, এটা বেশি দিন না, 3 মাস আগের কথা, 4 মাস আগের কথা। সেই লোক বর্তমানে কোথায় আছে কেউ জানেন? কোথাও নিউজ আছে? কোনো নিউজ নাই। ওই লোক কি বাংলাদেশে আছে? বাংলাদেশে নাই, ওই লোক অলরেডি চলে গেছে। তো এগুলো গোয়েন্দা সংস্থা যখন একটা কাম করে তখন আপনার জানাইয়া করবে না, তো ডাকডোল পিটাইয়া করবে না। এখন ধরেন ওই যে আপনি যেটা বলতেছিলাম নেটওয়ার্কের কারণে যায় নাই, এই রমজান মাসের আগে আগে যে আরো কি কি হবে বাংলাদেশের সাথে সেটা বুঝেন। আপনার খাদ্যদ্রব্যের অবস্থা খুবই ত্রাহি হবে। এখনো বাংলাদেশের মানুষ যারা বুঝতেছে তারা হয়তো রমজান মাসের ম্যাক্সিমাম বাজার এখনই করে ফেলবে। যারা জানে, যারা বুঝতেছে যে কোনো একটা গ্যাদারিং আসতেছে, তারা মিনিমাম রমজানের বাজার করে, রমজানে আপনার কামড়াকামড়ি হবে। তেল, চাউল, আটা, ডাইল, লবণ, তেল সবগুলো নিয়ে ইন্ডিয়া আস্তে আস্তে টাইট দিবে। ওই যে আপনার বলছিলাম, গতকালকে বলছিলাম আপনার যে পানি চুক্তি হবে না, এটা ভাইসা থাকবে, এটা থাকবে। ওই যে মমতা বলছে তিস্তা চুক্তি হয় না, নরেন্দ্র মোদী কয় আমরা করুম, মমতা কয় যে আমরা করুম না। ঠিক সেম কাহিনী লাগাইয়া রাখবে এখন। এই গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি এগুলো হবে না। তার কারণ কি জানেন? ভারতেও একটা ইলেকশন আছে মে মাসে। এই সমস্যাটা তো ভারত নিজেও একটা জিয়ে রাখবে, এই সমস্যাটা, যাতে ওই ভোটে নরেন্দ্র মোদীর দল বিজেপি ক্ষমতায় আসতে পারে। বিজেপি একটা যুদ্ধাঙ্গী মনোভাব দেখাবে যে হ্যাঁ বাংলাদেশ আমাদের গাইল দেয়, আমরা এই জন্য এগুলা করতেছি। হিসাবটা সোজা। বাংলাদেশে যখন ইলেকশন আসলেই এই ইন্ডিয়া আমাদের খাইয়া ফেলছে বলে রব তোলে জিতার চেষ্টা করেন, বিজেপি সেম কাহিনী, মানে আপনাদের ঢালি আপনাদের মারবে। এখন যা আপনারা করছেন সেটি এখন বিজেপিও দেখাবে, বিজেপিরও জিতার দরকার আছে। ওই ঘটনার সাথে 3টা দেশের অলরেডি মিলও আছে, যেমন আপনার এই মায়ানমারের মিল আছে, বাংলাদেশের মিল আছে এবং ভেনিজুয়েলারও মিল আছে। তো রিসেন্ট ঘটনাটা হচ্ছে ভেনিজুয়েলা। মায়ানমার খেয়ে দিছে যেমন আং সান সুচি, শান্তিতে নোবেল। বাংলাদেশের ডুবাইল ডাক্তার ইউনূস, শান্তিতে নোবেল।
আর সর্বশেষ সেটা হচ্ছে ভেনিজুয়েলা। গত 1.5 মাস আগে ওই কি জানি মহিলার নাম মা চো কি জানি নাম, ওনাকে নোবেল প্রাইজ দিয়েছে। নোবেল প্রাইজ দিয়ে ওনাকে ওই দেশে বসানো হয়েছে এবং ওনার পিছনে প্রচুর নিউজ ফিউজ করানো হচ্ছে। সারা দুনিয়াতে ওনাকে বিভিন্ন জায়গায় খুব হাইলাইট করা হচ্ছে পত্রিকাতে। যেমন আপনার এই যে বাংলাদেশের ডাক্তার ইউনূস সাহেব, ওনাকে নিয়ে যেমন হাইলাইট করা হয়েছিল, এই যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উনি দেয়, ভাষণ দেয়, ক্যামব্রিজে দেয়, ফ্রান্সে দেয়, জাপানে দেয়, অমুক জায়গায় দেয়, অলিম্পিকে দেয়, মানে একটা হই হই রয়ে সারা পৃথিবীতে, মানে হাইলাইট খুব কে ডাক্তার ইউনূস ছিল। তেমনি ভেনিজুয়েলার এই মহিলাকে তৈরি করা হয়েছে। এখন এটা তৈরি করা হয়েছে কেন? এইখানেই ডিপ স্টেটের মূল খেলা, যে তারা আগে এটা তৈরি করছে, মানে এইটা দিয়ে তারা একটা কিছু করবে, সেটা আমরা প্রথমে বুঝি নাই। আমরা বলতে ধরেন আমি বাংলাদেশের কথাই আসি, যে বাংলাদেশের লোকজন বুঝে নাই। এখন যখন এরপরে ডিপ স্টেট চিন্তা করলো যে কিভাবে বাংলাদেশে আমাদের একটা পুতুল সরকার বসানো যায়, সে পুতুল সরকার বসাইতে যায় তারা করলো কি, তারা চিন্তা করলো যে বাংলাদেশের ভিতরে কি নিয়ে গ্যাঞ্জাম আছে। দেখলো যে হ্যাঁ, স্টুডেন্টরা কি জানি কোটা না মেধা, এটা নিয়ে একটা গ্যাঞ্জাম আছে, এখানে লাগাও এবার পয়সা। শুরু করলো এইসব জায়গায় পয়সা ঢালা। পয়সা ঢালতে ঢালতে অবস্থাটাকে এমন এক জায়গায় নিয়ে গেল যে বিস্ফোরক অবস্থা। 70% মানুষ বুঝা হোক না বুঝা হোক গেছে এই আন্দোলনে। আন্দোলনে পাবলিক নামছে, কিন্তু খালি যে 10-12টা ছেলে নামছে তা না, আম জনতা নাইমা গেছে। নাইমা যায় করলো কি, এখন শেখ হাসিনাকে উচ্ছেদ করাইল। উচ্ছেদ করানোর পরে কি হয়েছে দেখেন, এখন উচ্ছেদ করানোর পরে আরে এখানে রাষ্ট্রপতি কে হবে, একজন লোক তো লাগবে আমাদের তত্ত্বাবধায়ক। তখন মানুষ চিন্তা করলো, আরে শালা সারাদিনই তো আমরা পেপার খুললে, টিভি খুললে, বই খুললে খালি ইউনূসের জয় জয়কার। ইউনূস তো বাংলাদেশি, তাহলে এই ইউনূসকে তো এখন আমরা আসলে আনা উচিত, কারণ উনি অর্থনীতি বিশেষজ্ঞ, উনি দরিদ্র বিশেষজ্ঞ, ওনাকে সারা পৃথিবীর লোকজন চিনে, ইন্টারন্যাশনাল মিডিয়া চিনে, পুরো ইন্টারন্যাশনাল সব দেশ ওনার কাছে পাগল হয়ে যায়। এই আপনার পৃথিবীর বড় বড় দেশের নেতা নেত্রীরা পেছনে লাইন ধরে থাকে কখন ইউনূস স্যার আসবেন একটা অটোগ্রাফ নেওয়ার জন্য। এইটা চিন্তা করছে মানুষ, তাহলে ওনারাই আনো, ওনার আইনা দিল বসাইয়া। কিন্তু এখন কথা হচ্ছে কি এখানে জানেন, আসলে কি ওনারে কি আমরা বসাইছি, আপনি বসাইছেন না, বসাইছে ডিপ স্টেট। কিন্তু তার আগে গত 7-8 বছর ধরে আমাদের মাথায় সিস্টেম সেট করে দিচ্ছে এরই বসাইতে হবে, এরই। ঠিক সেম মাদুরোর এখানেও করছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করা হয়েছে ওই যে তেল, ওইখানে এই মহিলারা আইনা দিল, ওই মহিলারা হাইলাইট করলো। এখন মাদুরো যাওয়ার লগে লগে ওই মহিলা বললো কি আমরা স্বাধীনতা পেয়েছি, একই কথা কিন্তু দেখেন, মাদুরো যাওয়ার পরে এই উনি স্বাধীনতা পেয়েছেন, এই যে নোবেল বিজয়ী স্বাধীনতার সময় একই কথা ডাক্তার ইউনূস যা বলেছেন উনিও তা বলেছেন।